কেউ একজন কি একটু স্ক্রিন রেকর্ড করতে পারবেন? একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম স্যার, আমি রেজাউল বলছিলাম। আমি রাস্তায় আছি, আমি অফিস থেকে ফিরতেছি। ওকে, এটা কি করছেন? জি স্যার। হ্যালো। এটা করতেছেন? তারপরে শেখ আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। আমি ড্যাফোডিল থেকে বিএসসি করছি 48 ব্যাচ। এখন আছে একটা আইএসপি তে আম্বার আইটি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা আচ্ছা, আইএসপি কোম্পানি। জি স্যার। এরপরে সূচনা কবির। আসসালামু আলাইকুম স্যার, আমি ড্যাফোডিল থেকে বিএসসি কমপ্লিট করেছি। আপাতত কিছু করতেছি না, জব প্রিপারেশন নিতেছি স্যার। 52 বাস। Looking for job and doing masters, right? জি স্যার। এরপরে নীলুফার আক্তার। আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে স্যার বিএসসি কমপ্লিট করেছি। এখন স্যার আপাতত স্যার গভর্নমেন্ট জবের স্যার ট্রাই করছি। কোন ইউনিভার্সিটি কাইন্ডলি আবার একটু বলুন? ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ইয়োডা। ইয়োডা। ওকে, থ্যাংক ইউ। রবিন রহমান রনি। জি স্যার, বলেছিলাম যে দারাজ বাংলাদেশে জয়েন করব আপনি 46 বলেন। ব্যাচ। এস এম আবরার শাহরিয়ার। স্যার আমি আমার বিএসসি কমপ্লিট করেছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। এই মুহূর্তে কোনো অর্গানাইজেশনের সাথে ইনভলভ না, বাট আমি একটা টেক গ্রুপের সাথে আছি, আমাদের ফ্রেন্ড সার্কেলেরই। ওইখানে আমরা টুকটাক আউটসোর্সিং এই টাইপের কাজগুলো করি বিভিন্ন রকম। এরপরে শুভ্র দাস। স্যার আমি গ্রাজুয়েশন করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, আমাদের ড্যাফোডিল থেকেই করেছি। আর গ্রাজুয়েশনের পরে আমি মাস্টার্সে ভর্তি হয়ে গিয়েছি স্যার। আর আপাতত কিছু করতেছি না, হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করব, এটাই আর কি ইন্টেনশন। ওকে, ভেরি গুড। এরপরে সিনথিয়া সোহরাব। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি বিএসসি কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে। স্যার ওটা শেষ হওয়ার পরপর এমএসসি তে জয়েন করেছি, আর জবে ট্রাই করা হয়নি এখনো। ট্রাই করুন। সুমাইয়া রেজা কথা। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে বিএসসি কমপ্লিট করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 46 ব্যাচ। মাঝখানে 2 বছর জব করেছিলাম, এখন জবটা ছেড়ে দিয়ে মাস্টার্স করতেছি। আর হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট, যেটা সরকারি জব, এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমি রিটেনে মানে আমি অ্যালাউ হয়েছি, ভাইবার জন্য ওয়েট করতেছি আর কি। ওকে, কেউ আছে বাদ পড়েছে এরকম কেউ আছে? স্যার আমি রেজাউল হোসেন বলছিলাম, আমি পুবালি ব্যাংকে আছি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসাবে। পুবালি ব্যাংকের সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। ওকে, গুড, থ্যাংক ইউ। ওকে ওকে, আপনাদের পরিচয় জানা হলো। আমাকে হয়তো অনেকেই চিনেন, আবার অনেকেই হয়তো চিনেন না যারা ড্যাফোডিলের না আর কি। আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছি, আমিনুল হক। আমি ড্যাফোডিলে আছি 2013 সাল থেকে আছি। পড়াশোনা সিলেটে শাহজালাল ইউনিভার্সিটি, পরে পিএইচডি করে এসেছি বাইরে থেকে। আমি হলো আপনাদের এটা হলো মেশিন লার্নিং টেকনিক ক্লাসটা। আন্ডারগ্রেড লেভেলে আপনারা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তারা হয়তো এই রিলেটেড কোর্স করেছেন, মেশিন লার্নিং বা ডেটা মাইনিং বা ডেটা সায়েন্স, এই ধরনের কোর্স করেছেন না আপনারা?
জি স্যার। জি স্যার। ওকে। তাহলে এখানে আমরা আসলে কিছু লার্নিং টেকনিক শিখবো। আমরা জানি যে লার্নিংটা কয়েক ভাগে আসলে ভাগ করা যায়, যেমন সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, সেমি সুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। কত ভাবে আমি আসলে মেশিনকে শেখাতে পারি, লার্নিং এর কতগুলো ক্যাটাগরি আছে। তো প্রত্যেকটা ক্যাটাগরিতে আবার ডিফারেন্ট মডেল আছে। মডেলগুলো আমরা একটু আলোচনা করব, কিভাবে মডেলগুলো কাজ করে, along with some data sets, এবং আমরা কিছু প্রিপ্রসেসিং রিলেটেড কিছু কাজ আসলে দেখবো। যদিও এটা থিওরিটিক্যাল একটা কোর্স, along with থিওরি আমরা ট্রাই করব কিছু ইমপ্লিমেন্টেশন করার। তাহলে আমাদের থিওরির অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় হতে পারে সেটা একই সাথে আমরা আসলে দেখে নেব। তো বিএলসি কোর্সে কি আপনারা সবাই করেছেন, জয়েন করেছেন? জি স্যার। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, যারা জয়েন করেন নাই এখনো কাইন্ডলি জয়েন করে দেন। টেলিগ্রামে আমাদের দেয়া আছে, কোর্স লিংক এবং পাসওয়ার্ড দেয়া আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। এটা হলো বিএলসির লিংকটা। আপনারা 11 জন জয়েন করেছেন সোফার, কিন্তু আপনারা তো এই সেকশনে মনে হয় অনেক অনেক আছেন, তাই না? আমি বলতাম 30। স্যার এটা কি মানে শেয়ার করা যাবে, মানে লিংকটা কি শেয়ার করা যাবে? লিংক টেলিগ্রাম গ্রুপে কি আপনারা সবাই আছেন? মেবি স্যার আমি নাই আর কি। টেলিগ্রামে আমি দেখছি 33 মেম্বার্স। টেলিগ্রাম গ্রুপটা তাহলে কে ক্রিয়েট করেছে? ওকে স্যার, আমি পরে দেখে আর কি জয়েন করে নিচ্ছি। মিম স্যার আমরা শেয়ার করে দিব মেসেঞ্জারেও। হ্যাঁ, মানে গ্রুপটার অ্যাডমিন কে টেলিগ্রাম গ্রুপের? স্যার সিআর মামুন, মেবি ভাইয়া নেই, হয়তো বা অফিস থেকে ব্যাক করছেন বা কিছু। আমি দেখছি স্যার, ওটা শেয়ার করে দিব সবার সাথে। যারা যারা ওই গ্রুপে নাই তাদেরকে একটু অ্যাড করে নিতে হবে, এবং ওই জি স্যার। কোর্সের লিংকটা আরেকবার দিতে হবে, ঠিক আছে? জি স্যার। কোর্সের লিংক আমি এখনই দিয়ে দিচ্ছি অবশ্য। এটা হলো লিংক। স্যার আমি শেয়ার করে দিছি ওই যে মেসেজে আপনার লিংক আর কোড আপনি যেটা টেলিগ্রামে দিয়েছেন ওটা আমি দিয়ে দিয়েছি। আপনারা একটু থ্যাংক ইউ যে আপু। মিটিং এর বিষয়ে একটু দেখেন, কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হতে হবে। এখানে আমাদের কমিউনিকেশন গুলো হবে, তো ওইটা একটু আপনারা একটু ফাইন। থ্যাংক ইউ। তাহলে এখানে আমাদের কিছু কোর্স ডেসক্রিপশন আছে, কিছু রেফারেন্স এবং টেক্সট বুক আছে, আউটলাইন আছে। আমরা আসলে এই কোর্সের আউটপুটটা আসলে কি হবে সেটা এখানে বলা আছে। বেসিক্যালি আমরা কিছু মেশিন লার্নিং টেকনিকের সাথে ইন্ট্রোডিউস হবো, এবং কিছু সফটওয়্যার টুল, মানে যে টুলগুলো ব্যবহার করে আমরা আসলে এই লার্নিং এর যে ডেটা সেটের উপর বেস করে যে লার্নিংটা হচ্ছে সেটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি সেই ধরনের কিছু টুল। ডেফিনেটলি আমরা পাইথন দিয়ে কাজটা করব, এবং আমরা মূলত গুগল কোল্যাব যে প্ল্যাটফর্মটা আছে ওই প্ল্যাটফর্মে আসলে কাজ করব। আপনারা অনেকে হয়তো গুগল কোল্যাবে কাজ করেছেন এর আগে। কোল্যাবে কাজ করেছেন না? জি স্যার। জি স্যার। এবং আলটিমেটলি এগুলো মূলত এখন প্রচুর গবেষণা আছে মেশিন লার্নিং নিয়ে, এবং আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যেটা সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মাবে যে রিয়েল লাইফ আসলে কোন কোন জায়গায় আমি আসলে মেশিন লার্নিং টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারি। এবং আপনারা জানেন যে নাওয়াডেজ প্রতি মুহূর্তে আমরা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আসলে প্রডিউস করছি, তাই না? এই যে আপনাদের সাথে এখন মিটিং এ কথা হচ্ছে, যে ভিডিও রেকর্ডিং হচ্ছে, এটা কাইন্ড অফ ডেটা, রাইট? সোশ্যাল মিডিয়াতে আমরা যে লাইক, কমেন্ট, পোস্ট এগুলো দিচ্ছি, ইটস অলসো কাইন্ড অফ ডেটা।
গুগলে যেমন সার্চ করছি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে, এটা আমরা যে স্যাটেলাইট থেকে যে ইমেজ গুলো আমরা পাচ্ছি সেটা মেডিকেল সেক্টরে যে আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে, বিভিন্ন ইমেজ আমরা পাচ্ছি, এমআরআই হচ্ছে, এগুলো ডেটা। তার মানে every moment we are generating huge amount of data, right? আমাদের ঘুম ভাঙে যখন, তখন আমরা মোবাইল ফোন দিয়ে আমাদের শুরু হয়। যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের মোবাইল ফোন দিয়ে আমাদের হাত থেকেই আমরা আসলে শুরু হয়। তার মানে এভরি টাইম আমি কিন্তু আসলে ডেটা জেনারেট করছি, এবং আমার মোবাইলটি কিন্তু অল দ্য টাইম এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকছে। আমি মোবাইলে যা কিছু করছি না কেন সবকিছুর একটা রেকর্ড কিন্তু আসলে ডেটা হিসেবে এটা কিন্তু স্টোর হচ্ছে। তাইলে এই যে দেখেন ফেসবুক, গুগল, তারা কি করছে? তারা কিন্তু এই ডেটা গুলো ইউটিলাইজ করছে, ইউটিলাইজ করে এটার ভিতর থেকে বিভিন্ন প্যাটার্ন বের করার চেষ্টা করছে, এবং তারা এটার উপর বেস করে অনেক বড় বড় বিজনেস মডেল দাঁড় করাচ্ছে, তাই না? এবং ইউল বি সারপ্রাইজ দ্যাট আসলে এখন অনেক অ্যাডভান্স পজিশনে আসলে চলে এসেছে চ্যাট জিপিটি, বার্ড, এই যে এআই টুল গুলো যেগুলো চলে এসেছে, এগুলো কিন্তু মারাত্মক লেভেলের আসলে মানে আমরা যে হিউম্যান ইন্টেলিজেন্স যে বিষয়টা আছে সেটা অনেকটা কাছাকাছি কিন্তু আউটপুট জেনারেট করতে পারছে, রাইট? আপনারা অ্যালান টিউরিং এর নাম শুনেছেন? জি স্যার, শুনেছি। অ্যালান টিউরিং, যাকে আধুনিক কম্পিউটার সায়েন্সের জনক বলা হয়। অ্যালান টিউরিং এআই নিয়ে কি বলেছেন বা স্মার্ট সিস্টেম নিয়ে কি বলেছেন? কোন একটা মেশিনকে কখন আমি স্মার্ট বলতে পারি? এনি আইডিয়া? যার নামে আমরা সেটা যখন কোনো রেসপন্স ব্যাক করতে পারবে কোনো কিছু আস্ক করলে। রেসপন্স তো মনে করেন যে সিম্পল সিস্টেমও রেসপন্স করতে পারে, তাহলে কি সেটা স্মার্ট হবে? বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়টা আমরা বলি, আমরা বলতে পারবো anyone else want to try? স্যার যখন ডিসিশন মেক করতে পারবে, ডিসিশন মেক করতে পারবে, ওকে, দ্যাটস ফাইন। অ্যালান টিউরিং যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা হলো, উনি কিন্তু বেশি দিন বাঁচেন নাই, 30 বছর অ্যারাউন্ড এরকম কিংবা তারও কম। উনি যেটা বলেছিলেন সেটা হলো, আপনি যদি কোনো এআই সিস্টেম বানান, সেটা কতটা স্মার্ট হলো সেটা বোঝার একটা পরীক্ষা আপনি দিয়েছে। সেটা হলো তাকে একজন হিউম্যানের সাথে কম্পেয়ার করতে হবে, এবং তৃতীয় একজন ব্যক্তি, সেও হিউম্যান, দুইজন থাকবে, একজন হলো আপনার বানানোর যে সিস্টেম সেটা, এবং আর একটা হলো হিউম্যান। তৃতীয় যে ব্যক্তি সেও হিউম্যান, সে ওই দুইজনের সাথে কথা বলবে আলাদাভাবে, একবার মেশিনের সাথে কথা বলবে আর একবার হিউম্যান যে তার সাথে কথা বলবে। এবং তৃতীয় ব্যক্তি যদি আইডেন্টিফাই করতে না পারে যে কে মেশিন আর কে হিউম্যান, তাহলে ওই যে সিস্টেম আপনি বানিয়েছেন এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলা যেতে পারে। আপনি বুঝতে পারছেন পরীক্ষাটা? পরীক্ষাটা কি বোঝা গেছে?
জি স্যার। তার মানে এখন কিন্তু অনেক চ্যাটবট আছে যারা আপনি যদি ইন্টারেক্ট করেন চ্যাটবট গুলোর সাথে, তাহলে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে চ্যাটবটের পিছনে কি আসলে হিউম্যান, আপনার কাছে মনে হবে যে কোনো একটা হিউম্যানের সাথে আপনি কমিউনিকেট করছেন বা চ্যাট করছেন, কিন্তু আসলে সেটা একটা মেশিন। আপনি চ্যাট জিপিটির কথাই ধরেন, তাই না? তো এটা একটা, চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের কি ধারণা? এটা কিন্তু একটা অ্যামেজিং, একটা সুপার একটা এক্সাম্পল। চ্যাট জিপিটি বা রিসেন্ট যে এআই টুল গুলো আসছে আমাদের কাছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? আপনাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন। এটা কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? স্যার আমাদের জন্য তো ভালোই হচ্ছে মনে হচ্ছে টিল নাও। কিভাবে? স্যার অনেক অনেক টাইম বেঁচে যাচ্ছে। ইনফ্যাক্ট মানে এক একটা একটা জিনিস বিভিন্ন জায়গায় আমরা খুঁজতাম, সেটাকে আসলে আমরা চ্যাট জিপিটির থ্রুতে একটা জায়গাতেই অনেক কিছু পেয়ে যাচ্ছি, মানে বারবার বারবার করে খোঁজা লাগছে না। আচ্ছা, আর কিছু? কোন স্যার ডার্ক আমার সাইড মনে আছে? হয় ক্ষতি হচ্ছে, স্যার কারণ এআই তো হচ্ছে আমাদের জব রিপ্লেস করে দিতে পারে কখনো কোনো সময়। সরি? নট অনলি জব রিপ্লেস, স্যার জব আমরা তো ক্রিয়েট করার মতো এবিলিটি আগে গেইন করতে হবে। কয়েকদিন হ্যাঁ আগে একটা জায়গায় যেমন দেখলাম যে আমাদের আসলে নলেজ বিল্ড আপ হয় থিঙ্কিং এর মাধ্যমে। আস্তে আস্তে কোনো কিছু নিয়ে সলভ করার যে চিন্তা ভাবনা চেষ্টা, এগুলো থেকে আমরা আস্তে আস্তে নলেজ গেইন করি। এখন আমরা সবকিছু এত ইজিলি পেয়ে যাবো চ্যাট জিপিটি বা বার্ডের মতো জায়গাগুলোতে, তো আমরা তো আসলে কোনো কিছু নিয়ে সেভাবে ভাববো না। না ভাবতে ভাবতে আস্তে আস্তে আমাদের ব্রেনের ক্ষয় হয়ে যাবে। আর এখন আমরা একটা লেভেলে চলে আসছি, তাই আমরা জবের চিন্তা করতে পারি। থিংকিং ক্যাপাসিটি হারায় ফেললে নেক্সট জেনারেশনের অবস্থাও খারাপ হয়ে যাবে। জব পাওয়ার এবিলিটিও আস্তে আস্তে কমে যাবে। জব তো এই লেভেলে পাওয়া দূরের কথা, ক্ষতি হবে যেটা আমার মনে হয়। আবার ভালোও হবে, ভালো মতো ইউজ করলে ভালোই হবে। হুম, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ইউজ করব, কিন্তু বাট আগে স্যার বেসিক নলেজটা যে বিল্ড আপ করতে হবে, এইটার ইচ্ছা অনেকে চলে যাবে যে আছেই তো, এখান থেকে তো পাওয়া যাচ্ছেই, নিজে আর কিছু কি করব। হুম, ওকে। মানে এটার কারণে কি আমাদের জব হারানোর কোনো সম্ভাবনা আছে ইন দ্য ফিউচার? স্যার অনেকেই এখন স্কুল কলেজের স্টুডেন্টরাও এটা ইউজ করে তাদের মানে এক্সাম অ্যাসাইনমেন্ট অনেক কিছু কিন্তু করে ফেলে। তারা বেশি একটা খাটাখাটনি করে না কিন্তু। তো তখন দেখা যাবে এটা যখন সে আসলে নিজে জব ফিল্ডে যাবে, তখন স্যার সমস্যাটা হয়ে যাবে। মানে নিজের ভিতর যে অ্যাকচুয়াল নলেজটা থাকতে হবে সেটা তো তার ভিতর থাকবে না। সবসময় তো স্যার ফাঁকিবাজি করে আগে পাশ কাটায় চলে আসতেছে, তাই না? হুম, জব তো অবশ্যই হারাচ্ছে সে কোনো না কোনো ভাবে। হুম। তাহলে এটার ইয়ে কি কি হবে, উপায় কি হবে এটা থেকে বের হওয়ার? এটা আসলে আমার যেটা মনে হয়, এইটার উপায়টা হলো একমাত্র নিজেকে নিজে রেস্ট্রিকশনে রাখতে পারা। আগে হচ্ছে নিজেকে সবকিছু জানতে হবে, জিনিসগুলা কিভাবে বিল্ড আপ হয়েছে, তারপরে এটার বেনিফিটস গুলা নিতে হবে। যদি শুরু থেকেই বা বর্ন হওয়ার পর থেকেই সবাই বেনিফিটস নেওয়া শুরু করে দেয়, তাহলে আসলে স্যার এটা ক্ষতি হবে সবার জন্যই। যেমন এটা কিভাবে বিল্ড আপ হলো, এর পেছনে কি, এই জিনিসগুলো আমরা আগে যখন পড়তাম স্যার তখন তো এগুলো ছিল না। মেশিন লার্নিং বা অন্যান্য সাবজেক্ট পড়ার মাধ্যমে বুঝেছি যে কিভাবে মানে ডেটা গুলো আগে সব গ্যাদার করতে হয়, তারপরে সেখান থেকে এই জিনিসগুলো আসে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউজ করে, অনেক কিছু ইউজ করে, টুকটাক হলেও বুঝি, পুরোটা না বুঝলেও। কিন্তু যারা রেডিমেড পেয়ে যাচ্ছে ওরা তো এত কিছু ব্যাক এন্ডে হাত দিবে না বা জানতে চাবে না কিভাবে কি হচ্ছে, জাস্ট বেনিফিটস নিবে। হুম, তার মানে আপনার কথা হলো এটা আমরা ব্যবহার করব, কিন্তু সেটা কন্ট্রোলড হইতে হ্যাঁ, হবে। আগে শিখে নিতে হবে কি হচ্ছে না হচ্ছে, তারপরে এটা বেনিফিটস নিতে হবে। হ্যাঁ, যেই কাজটা আমার করতে 20 দিন লেগে যাবে, সেটা আমি এখন এখান থেকে বেনিফিটটা নিয়ে 1 সেকেন্ডে করে ফেলতে পারি হয়তোবা। এভাবে আমি আরো বেটার কিছু বিল্ড আপ করার জন্য এটা ইউজ করতে পারি। কিন্তু
এই জন্য না যে সবকিছু জাস্ট আমি ওভারকাম করে আগে গেলাম, বাট নিজে কোনো কিছু ক্রিয়েট করার চেষ্টা করলাম না। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, আপনি নাইসলি পয়েন্ট আউট করেছেন। এটা আমরা ব্যবহার করব না তা কিন্তু না। ইভেন চ্যাট জিপিটির যে যারা ওপেন এআই, স্যাম অল্টম্যান যারা বানিয়েছে, উনি নিজেই বলেছেন যে এটা নিউক্লিয়ার বোমা থেকেও মারাত্মক হতে চলেছে। বুঝতে পারছেন? এটার জি স্যার। ইম্প্যাক্টটা ওইভাবে নেগেটিভ না, কিন্তু এটার ইম্প্যাক্টটা এত বড় হবে যে এটা আসলে কল্পনার বাইরে। স্যার এটা কিন্তু আমার যেটা মনে হয় কাইন্ড অফ মেন্টালি একটা মানুষকে পঙ্গু করে দেওয়ার মতো। মানে তাদেরকে আর কোনো কিছু থিঙ্কিং করতে না দিতে পারা। মানে দেখাচ্ছে যে তোমাদেরকে বেনিফিটস দিচ্ছি, তোমরা এটা ইউজ করে অনেক কিছু পাবা। কিন্তু ওই জাতিগুলো আস্তে, আস্তে কিন্তু পিছায় যাবে। তারা আর নিজেরা কিছু করতে শিখবে না। মানে এখানে যে মানে ব্যাপারটা স্যার হচ্ছে বেসিক কোশ্চেন। জি স্যার। বলেন। স্যার আপনি বলেন স্যার কি বলছিলেন? হ্যাঁ, আপনি বলেন, অসুবিধা নেই। মানে স্যার বেসিক কোশ্চেনটা হচ্ছে যখন ক্যালকুলেটর তৈরি হয়েছে তখন কিন্তু ম্যাথমেটিশিয়ান সবাই কিন্তু রিপ্লেস হয়ে যায়। যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছে তারা ক্যালকুলেটর কম্পাইল করে আর কি কাজে লাগাইছে। মানে আমাদের এই জিনিসটাকে আর কি কম্পাইল করে কাজে লাগাইতে হবে। ডেফিনেটলি। তার মানে এটা আমি ব্যবহার করব, কিন্তু এটা ব্যবহার বিধি থাকতে হবে যে আমি এটা থেকে কোনটা নিব আর কোনটা নিব না। ঠিক আছে? এবং আপনি যেটা বললেন যে স্কুল কলেজের ছেলেমেয়েরা অ্যাসাইনমেন্ট এটা থেকে চ্যাট জিপিটি থেকে অ্যান্সার নিয়ে এইভাবে করছে। তার মানে এখানে আমরা যারা কোশ্চেন করছি বা অ্যাসাইনমেন্ট বানাচ্ছি, তাদেরও কিন্তু ওই লেভেলের কোশ্চেন বানাইতে হবে যেটা আসলে চ্যাট জিপিটি থেকে চট করে পাওয়া যাবে না। ঠিক আছে? তার মানে আমাদের অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার ভিতরেও কিন্তু পরিবর্তন হতে হবে। তাহলে কিন্তু এটা থেকে ইয়ে হওয়া সম্ভব। যেমন আপনি একটা অ্যাসাইনমেন্ট দিলেন, যেটা সে করলো, ডেফিনেটলি কোশ্চেনটা ইনোভেটিভ হইতে হবে। তারপরেও যদি সে করে তাহলে হয়তো আপনাকে ইন্টারভিউ ভাইবা নিতে হবে। স্যার ঠিক ওই যে বললাম স্যার, এই ক্ষেত্রে হচ্ছে কেউ কাউকে রেস্ট্রিকশন দিয়ে আটকে রাখতে পারবে না, টিচাররাও না, যেহেতু সবকিছু হাতের কাছে এখন। রেস্ট্রিকশনটা নিজের ক্ষেত্রে নিজেকে দিতে হবে যদি নিজে কিছু শিখতে চায়। আর টিচারদের আন্ডারেও স্যার এত এত স্টুডেন্ট থাকে, তাদের পক্ষে এত মাথা খাটুনি করতে, এত টাফ কোশ্চেন করাটা কষ্ট। আর হয়তোবা একসময় সম্ভব হবে, কিন্তু সেটার জন্য তো সময় দরকার। আর এই তো স্যার। না, এখানেও আসলে অনেক স্মার্টলি কাজ করতে হবে। যেমন আপনি যদি এখানে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু এটাকে কি কোশ্চেন করছেন সেটার উপরে কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আপনি কোশ্চেনটা আসলে কিভাবে ডিজাইন করছেন যখন আপনি চ্যাট জিপিটিকে আস্ক করছেন। আমি জানি না, এটা আমি ট্রাই করি নাই। এইমাত্র মনে আসলো যে আপনি যদি এরকম কোশ্চেন চ্যাট জিপিটি করেন যে সাজেস্ট মি এ কোশ্চেন দ্যাট ইউ আর নট এবল টু অ্যান্সার। তো তাহলে তো সবাই ফেল করবে স্যার। না, চ্যাট জিপিটি পারবে না। কিন্তু কারণ চ্যাট জিপিটির মূল বেসিসটা কি? সেটা হলো তার ডেটা, রাইট? পুরা ওয়েবে জি যে জি স্যার, ডেটাটা আছে সেই সব ডেটা ডেটা তার কাছে অর্গানাইজড। লার্ন করে আসলে সে তৈরি হয়েছে। তাই না? তার মানে ওই ডেটার এখন ইন্টারনেটে যত ডেটা আছে, ওয়েবে যত ডেটা আছে, সব ডেটাই কি অথেন্টিক? সব ডেটাই কি সত্য? এটা কি না, কেউ সত্য গ্যারান্টি না। দিতে? তার মানে কিন্তু ChatGPT ক্যান প্রডিউস ফলস ইনফরমেশন, রাইট? জি জি স্যার, আবার একই কোশ্চেন দুইবার তিনবার করলে ডিফারেন্ট অ্যান্সার দেয় স্যার। আমরা এর আগে হ্যাঁ, ঝামেলা পড়েছিও। যার কারণে ওইটার উপর কিন্তু আমি টোটালি কিন্তু রিলাই করতে পারি না। এখন যদি আপনি ইন্টারনেট মনে করেন যে হ্যাক হয়ে এটা ইন্টারনেটে যত ইনফরমেশন আছে সেটা চেঞ্জ হয়ে গেল এক রাতের ভিতরে। মনে জি করেন জি জি যেগুলো আমরা সত্য বলে জানি সেগুলো মিথ্যা হয়ে গেল। পরের দিন সকালে কিন্তু জি ChatGPT মিথ্যা বলা শুরু করে দিবে। জি বুঝতে জি, পারছেন? এটা তো সম্পূর্ণ সে তো লার্ন করে ডেটা গুলো থেকে। হ্যাঁ, কারণ তার ভিতরে কিন্তু কোনো এথিক্যাল বেসিস নাই যে জি এটা করা উচিত কি উচিত না। তাকে যেটা শেখানো হবে ও সে ওইভাবেই কিন্তু আসলে ইউজ করবে। যার কারণে এটা যদি কোনো মানে কেউ হু ইজ ইউজিং দ্য সিস্টেম দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কোনো দুষ্ট লোকের কাছে চলে যায় এই পাওয়ারটা।
সে কিন্তু এটার মিসইউজ করতে চাইবে। যার কারণে ওইটার যে পলিসি, এটা পলিসি মেকিং করতে হবে। আহ, এবং কিভাবে আমরা এটা ব্যবহার করবো এবং কিভাবে ব্যবহার করলে এটার বেস্ট বেনিফিটটা আমরা আসলে নিতে পারবো, ওই জায়গাটা কিন্তু খুবই ক্রুশিয়াল। তো আমরা যে জায়গাটা আসলে আলোচনা করছিলাম যে এই যে লার্নিং গুলো হচ্ছে, লার্নিং এর মূল ভিত্তি কিন্তু ডেটা, রাইট? এবং এই ডেটা কিন্তু হতে হবে কোয়ালিটি ডেটা, যে কোনো ডেটা না। ডেটা যদি কোয়ালিটি ফুল না হয় তাহলে কিন্তু আমার লার্নিংটা হবে না, ভুল হবে। তো আমরা সাধারণত যে ডেটা গুলো কালেক্ট করি তার ভিতরে অনেক প্রবলেম থাকে, সেগুলোকে ক্লিন করতে হয়, ক্লিন করে আমরা এটা করি। তো এগুলো আমরা দেখবো ডেটা প্রিপ্রসেসিং এ কিছু ওয়ে আছে, সেগুলো আমরা ট্রাই করবো বোঝার। এবং লার্নিং এর ভিতরে আমরা যে প্যারাডিম গুলো দেখবো সেটা হলো, প্রথমেই আমরা সুপারভাইজড লার্নিং, এটা সবচেয়ে ওয়াইডলি আসলে ব্যবহৃত হয়, এটা আমরা আলোচনা করব। সুপারভাইজ লার্নিং, এখানে ডেটা ক্লাসগুলো লেভেল করা থাকে, আপনারা জানবেন হয়তো যারা করে এসেছেন। এবং আনসুপারভাইজড এখানে লেভেল করা থাকে। তো সুপারভাইজ লার্নিং এর ভিতরে মনে করেন এক্সাম্পল যদি আমরা বলি, যেমন ওয়েদার ফোরকাস্টিং, ইকোনমিক ফোরকাস্টিং, তারপরে মেডিকেল ডায়াগনোসিস এর ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার ডিজিজ আছে কি নাই সেটা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, তারপরে ফাইন্যান্সিয়াল রিসেশন হবে কিনা সেটা সেটা আইডেন্টিফিকেশন, মানে ক্লাসিফিকেশন রিলেটেড যত কিছু আছে আর কি, সেগুলো আমরা সুপারভাইজ লার্নিং এর ভিতরে করতে পারি। তারপর হচ্ছে আনসুপারভাইজড, এখানে ডেটাগুলো আসলে লেভেল করা থাকে না, এখানে আমাকে ক্লাস্টার করতে হয় যে এই ডেটাগুলো সিমিলার প্যাটার্নের, এই ডেটাগুলো সিমিলার প্যাটার্ন। এবং আনসুপারভাইজ লার্নিং, আপনার সুপারভাইজ লার্নিং মনে করেন মেডিকেল সেক্টরে, এডুকেশন সেক্টরে অনেক জায়গায় ব্যবহৃত। সিমিলারলি আনসুপারভাইজ লার্নিং ও আমাদের অনেক জায়গায় ব্যবহৃত হয়, যেমন সেগমেন্টেশন, তারপরে ক্লাস্টারিং, নিউজের ভিতরে সিমিলার নিউজ গুলো একসাথে করা, এই ধরনের ক্লাস্টারিং গুলো। তারপরে আপনার প্লাগেরিজম যে চেক করি আমরা, এখানেও এটাও কিন্তু আনসুপারভাইজ লার্নিং। এবং সুপারভাইজ লার্নিং এর জন্য ভিতরে যে অ্যালগরিদম গুলো আছে, যেগুলো বেসিক্যালি যে অ্যালগরিদম গুলো ব্যবহার করে আমরা আসলে মেশিনকে শেখাই, মানে একদিকে তো আমার ডেটা আছে, আর একদিকে হলো আমার অ্যালগরিদম। অ্যালগরিদম গুলো দিয়েই মূলত ডেটা গুলোকে ট্রেন করিয়ে আমরা মডেল বানাই। তো সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা যে মডেল গুলো মূলত দেখবো, ডিসিশন ট্রি আছে, তারপরে সাপোর্ট ভেক্টর মেশিন আছে, নাইভ বেস ক্লাসিফায়ার আছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে। এগুলো হলো আমার সুপারভাইজ লার্নিং এর ভিতরে। সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এর ভিতরে বেশ কিছু মডেল আছে, যেমন আপনার গেমিং ক্লাস্টারিং আছে, অ্যাসোসিয়েশন রুল মাইনিং আছে আনসুপারভাইজ লার্নিং। এবং চ্যাট জিপিটি যে লার্নিংটা মূলত ইয়ে করে, সেটা মূলত কাইন্ড অফ রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা এটা কি আপনারা শুনেছেন এর আগে কখনো, রিইনফোর্সমেন্ট লার্নিং? টার্মটা পেয়েছিলাম থিসিস এর না স্যার, পড়ার পাইনি স্যার। সময়। এটা হলো আচ্ছা, রিইনফোর্সমেন্ট লার্নিংটা হলো আপনার মনে করেন আপনি কোনো একটা টাস্ক অ্যাকমপ্লিশ করলেন বা এক্সিকিউট করলেন, তো টাস্কটা ভুলও হইতে পারে বা ঠিকও হইতে পারে। যদি ঠিক হয় তাহলে আপনি ইউ গেট রিওয়ার্ড, এবং রিওয়ার্ডটা পেলে আপনি বুঝলেন যে আপনি এটা ঠিক করেছেন। আর যদি ভুল করেন তাহলে ইউ গেট নেগেটিভ রিওয়ার্ড। যখন আপনি নেগেটিভ রিওয়ার্ড পাচ্ছেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি এটা ঠিক করেন নাই, এটা পুনরায় আপনাকে এটাকে ঠিক করতে হবে বাই চেঞ্জিং প্যারামিটার অর সাম আদার চেঞ্জেস। তো চ্যাট জিপিটি যখন আপনি একটা প্রম্পট দেন, মানে একটা কোশ্চেন করেন, এবং এটা কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে কিন্তু আবার এখন কোর্স চলে আসছে, আপনারা হয়তো দেখেছেন যে মানে চ্যাট জিপিটি কে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা এক্স্যাক্টলি ওই ইনফরমেশনটা জানার জন্য আপনার প্রশ্নটা কিরকম হইতে হবে সেটাও কিন্তু একটা স্কিলের বিষয়। হাউ ইউ ডিজাইন ইউর কোশ্চেন, এটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। শুনছেন এটা? এটার উপর অনেক কোর্স আছে। জি স্যার, শুনেছি। হ্যাঁ, তো ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট।
তাহলে যখন আমি একটা কোশ্চেন দিচ্ছি ChatGPT কে, তো ডেফিনিটলি যেটা হয় যে আমি যখন ফার্স্ট টাইম একটা কোশ্চেন দেই, আমার মনের ভিতরে কিন্তু একটা আছে যে আমি এটা জানতে চাই। ওকে? কিন্তু আমি জানি না যে এক্সাক্টলি কিভাবে কোশ্চেন তৈরি করলে আমি এটার অ্যান্সারটা সঠিকভাবে পাবো। তো আমি ১ম এ একটা দেই। তো সে একটা অ্যান্সার দেয় কিন্তু আমার কাছে মনোপুত হয় না। আমি যেটা এক্সাক্টলি চাচ্ছি সেভাবে হচ্ছে না। তখন আমি কোশ্চেনটা আবার একটু চেঞ্জ করি, একটু রিভাইজ করি। রিভাইজ করে আবার আমি কোশ্চেনটা থ্রো করি ChatGPT তে। তখন সে আবার দেয়। এভাবে আমি কয়েকবার দিয়ে তারপরে যখন আমি যেটা জানতে চাই সেটা এক্সাক্টলি আমি পাই, দেন I stop it here. এই যে ১ম বার যখন আমি দিলাম, তখন আমি একটা অ্যান্সার পেলাম, ChatGPT দিল। কিন্তু যখন 2nd টাইম আমি দিলাম, তখন ChatGPT বুঝলো যে তার মানে সে সিমিলার কোয়েশ্চেন করছে। তার মানে সে আগের কোয়েশ্চেনটা যেটা জানতে চেয়েছে, সেটা সে জানতে পারেনি। এখানে সে একটা নেগেটিভ মার্কস পায়। যার কারণে সে পরের কোয়েশ্চেন যখন আমি করি, তখন সে নিজেকে আরেকটু রেকটিফাই করার চেষ্টা করে এবং সে অ্যান্সারটাকে আরেকটু ওইভাবে অ্যা চেঞ্জ করে অন্যভাবে সে দেয়ার চেষ্টা করে। এই যে প্রসেসটা, ইটস a কাইন্ড অফ রিইনফোর্সমেন্ট লার্নিং। বুঝতে পারছেন? তো এই মডেলগুলা মূলত জেনারেটিভ যে ইয়েগুলো আছে, জেনারেটিভ এআই মূলত আসলে এই রিইনফোর্সমেন্ট লার্নিং এর উপর বেস করে আসলে তৈরি। তো আমরা আসলে এখানে আপনাদের বইয়ের ইয়ে আছে এবং Google Colabটা আমরা ব্যবহার করব। কোর্স আউটলাইনটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কোর্স আউটলাইন আসলে ডিটেইলস দেয়া আছে যে কি আমরা শিখব। যে অ্যাসেসমেন্ট প্ল্যানটা আসলে আমাদের এভাবে থাকবে। অ্যাটেন্ডেন্স ক্লাস টেস্ট 15%, অ্যাসাইনমেন্ট 5, প্রেজেন্টেশন একটা 8, মিড এবং ফাইনাল। ওকে, ৩ টা ক্লাস টেস্ট আমরা দিব। পুরো এভারেজ করে আপনাদের ক্লাস টেস্টের মার্কসটা আসবে। আর অনলাইনের ক্লাস লিংকটা আপনারা এখানে পাবেন। প্রথমে আমরা উইক 1 এটা দিয়ে শুরু করব, ইন্ট্রোডাকশন। এখান থেকে আমরা আসলে আমাদের মূল আলোচনাটা উইল স্টার্ট। এখানে আপনারা স্লাইড গুলো পাবেন এবং আমাদের কিছু রেকর্ডিংও আসলে আছে। এটা আমরা আগে আমার ক্লাসের কিছু রেকর্ডিং আছে। এটা আপনার রেফারেন্স হিসেবে আপনি রেকর্ডিং গুলো দেখতে পারেন। So being the first class, I will not continue. I will stop it here. আপনাদের কোনো প্রশ্ন আছে? Or if you have any expectation that what kind of স্যার things you একটা কোশ্চেন আছে স্যার, রিলেভেন্ট কিনা বুঝতে পারছি না স্যার, করবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, শিওর। স্যার আমাদের মিড টার্ম স্যার মানে মার্চের কি স্যার ফার্স্ট উইক থেকেই হওয়ার কথা স্যার? মানে একটু পিছানো বা আগানোর কি কোনো পসিবিলিটি আছে স্যার? মিড টার্মের ডেট কবে দেয়া আছে? মার্চে? স্যার জি স্যার, মার্চের 2 তারিখ থেকে 16 তারিখ দেয়া আছে স্যার। ও আচ্ছা, ২ তারিখ থেকে ১৬ তারিখ। যদি দেয়া থাকে তাহলে তো ওইটার তো আর পেছানো বা আগানোর কোনো সম্ভাবনা দেখি না। কেন? এমনিতেই স্যার একটু মানে একটু ঝামেলা ছিল মার্চের ফার্স্ট উইকটা আর কি স্যার। আচ্ছা। তখন মনে হয় আমাদের রমজান শুরু হয়ে যাবে। মার্চে। রোজা রোজা শুরু হয়ে 12 যাবে। তারিখ থেকে রোজা। ১২ তারিখ রোজার ভিতরে পড়বে। জানি না এখন যদি রোজার আগেও যদি শেষ করে দেয়, সেটা হইতে পারে। তবে ক্যালেন্ডার যখন তৈরি করা হয় ওটা একটা এনালাইসিস করে আসলে ওটা তৈরি করে। খুব একটা চেঞ্জ হয় না আসলে। এটা সাত্তার স্যারকে বললে হয়তো বা ভালো হবে। হ্যাঁ, কাকে? সাত্তার স্যারকে? জি আচ্ছা। স্যার, আমি হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছে সাত্তার স্যার। যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা একটু নেই আজকে।
স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আপনাদের এখানে কি নন সিএসসি কেউ আছেন আপনার? অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, বিজনেস কিংবা ইঞ্জিনিয়ারিং? কেউ কেউ আছেন? Any foreign? স্যার জান্নাতুল সারাবন প্রেজেন্ট। স্যার ওই যে মামুন ভাইয়াকে মামুন ভাই আমাকে কল দিছিল, ওনার ওখানে নেট প্রবলেম করতেছে, তো এর জন্য আপনাকে জানাতে বলছে। স্যার মামুন সিআর স্যার। সে তো আসছিল ক্লাসে। মানে স্যার নেটে ইস্যু করতেছে, আমাকে ফোন দিছিল, ওর আমি টিকটকে কথা বললাম, তো আপনাকে জানাতে বলছে তাই। পরেও নাকি বলে না? আচ্ছা স্যার, ঠিক আছে, আমি বলে দিব। স্যার আমার আপনার পেমেন্ট ক্লিয়ার, বাট এখনো রেজিস্ট্রেশন হয়নি আর কি স্যার। আমি কি অ্যাটেন্ডেন্স দিতে পারবো কি? এইটা রেজিস্ট্রেশন হতে এখানে নাম আসবে না। ওইটা যখন রেজিস্ট্রেশনটা একটু জি জি দ্রুত করে ফেলেন, স্যার, স্যারকে পেলে বলেছি অলরেডি, স্যার বললো কালকে নাকি করে দিবে। আমাকে বললে আমি দিয়ে দিব। জি থ্যাংক ইউ সো মাচ স্যার। সূচনা কবি। এস স্যার, আসি। আবিদা সুলতান। প্রেজেন্ট স্যার। আবিদা সুলতানা। রেজাউল হোসেন। প্রেজেন্ট স্যার। সামিহা মুশাররফ। ইয়েস স্যার। ফজলে রাব্বি। কৌশিক আহমেদ। ইয়েস স্যার। রবি মান। স্যার রবিন রহমান প্রেজেন্ট স্যার। প্রীতম দত্ত। ইয়েস স্যার। মেহেদি হাসান। নীল আছে না? সুমাইয়া রেজা কোথা। প্রেজেন্ট স্যার। আবরার শাহরিয়ার। ইয়েস স্যার। নৌফল আহমেদ শাওন। প্রেজেন্ট স্যার। হোসেন হাবিব। স্যার আসেন আপনি। সৈকত মজুমদার। আব্দুল হালিম স্যার। তানজিম আহমেদ। প্রেজেন্ট স্যার। শেখ আহমেদ শোভন। ইয়েস স্যার। খুসরু আছে। সিনথিয়া সোহরাব। Yes, sir. নীলুফা আক্তার। Yes, sir. সুরাইয়া জামান চৌধুরী। Yes, sir. চৈতি মণ্ডল। Yes, sir. পুষ্পিতা কর্মকার। ফোন দিয়ে বললো যে নেটে ইস্যু। সিথি মজুমদার। Present, sir. টেলিগ্রামে কি স্যার কেউ? 016 শুরু তো 016 টেলিগ্রামে কেউ বাদ করেছে? Set. ঠিক আছে, এনিথিং এলস?
নেক্সট ক্লাসটা আমি কনফার্ম করবেন। আমি সাত্তার স্যারের সাথে কথা বলে যদি শনিবারে করা যায়, আই উইল চেঞ্জ ইট টু স্যাটারডে। ওকে ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।